হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আর সবসময় সবার জন্য এই দোয়াই করি যেন সত্যি সবাই অনেক বেশি ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম। আমি আছি মুন্সিগঞ্জ ব্লগার জান্নাত আপনাদের সাথে। আশা করি আমার এই ছোট ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমাদের বাসায় মেহমান আসবে, মানে আমার বাসায় আমার হাজবেন্ডের উকিল মেয়ে আর ওর হাজবেন্ড। আর ওদের নতুন বিয়ে হয়েছে মাত্র, তো ওদের ইনভাইট করব আমাদের বাসায়। তো অনেকদিন যাবতই ভাবছি করা হচ্ছে না, তাই আজকে আজকে ইনভাইট করে দিয়েছি। ওরা আমাদের বাড়িতে দুপুরে খাবে, মানে দুপুরের জন্য ইনভাইট করেছি ওদের। তাই গরুর মাংসটা এভাবে বেসিক মশলা দিয়ে কিন্তু আমি সবসময় আগেই বসিয়ে দিই, এতে করে মাংসটা খুব ভালো সফট হয়। আর আজকে আমার ছোট বোন আমাকে অনেক হেল্প করেছে। ও বেসিক্যালি মাঝে মধ্যে আবার অনেক বেশি কাজের চাপ থাকলে হেল্প করে, তবে আজকে বাড়িতে মেহমান আসবে তাই আমাকে একটু বেশি হেল্প করছে। আর ওদের কিন্তু চিকেনগুলো আমি হাফ ওয়াশ করে রেখেছিলাম। আজকে কিন্তু চিকেনগুলো আমি ফুল ওয়াশ করে নিয়েছি। বারবার পানি চেঞ্জ করে আমি কিন্তু খুব ভালো করে চিকেনগুলো হাত দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি। এতে করে চিকেনের ভিতরের রক্ত বা এই পিচ্ছিল জায়গাগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। আর আমাকে এক আপু কমেন্ট করেছে যে আপু তুমি এত রান্না কেন করো। আসলে আপুকে বলতে চাই যে নিজের ফ্যামিলি থাকলে, মানে হাজবেন্ড ছেলে মেয়ে বা ফ্যামিলি থাকলে কিন্তু সবসময় অলওয়েজ রান্না করতেই হয়, কারণ মেয়েদের জীবনই হচ্ছে রান্নাময়। আর আমার বাসা কিন্তু আমার বাবা বাড়ি আর শ্বশুর বাড়ির একদম কাছাকাছি। তো কখনো বাবা বাড়ির লোক, কখনো শ্বশুর বাড়ির লোক, কখনো হাজবেন্ডের ফ্রেন্ড বা আত্মীয় স্বজন সবাই কিন্তু মাঝে মধ্যে কখনো না কখনো আসে বা আসতেই থাকে, তো রান্না করতেই হয়। আর যেহেতু আমি হচ্ছে ফুড অর্ডারের কাজ করি, তো সেই হিসেবে কিন্তু অনেক সময় খাবারের অর্ডার থাকে, সেগুলো আবার রান্না করতে হয়। আর আমি কখনো আমার ভিডিওর জন্য আপনাদের কোনো না কোনো রেসিপি শেয়ার করি বা আপনাদের দেখাই, তো তার জন্য সব কিছু মিলে রান্না তো করতেই হয়, এই আর কি। তো এভাবে চিকেনগুলো আমি একটা নাইফ দিয়ে খুব ভালো করে কেচে দিচ্ছি, এতে করে মশলা লবণ খুব ভালো করে ভিতরে চলে যাবে। এদিক থেকে আমি চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে আমার হাজবেন্ড যত কিছু রান্না করি ভাত ছাড়া কিছুই খাবে না, ওর জন্য আমাকে ভাত রান্না করতেই হয়। আর রান্না করব ডাল। সব কিছু রেডি করে আমি চিকেনটা ভালো করে লবণ দিয়ে একটু সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি, এতে করে চিকেনের ভিতরে মশলাটা যাবে। আর গরুর মাংসে দেওয়ার জন্য আমি টক দই, টমেটো সস, বাদাম বাটা, আমি এখানে 2 ধরনের বাদাম রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকেও একটু পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আর সেটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিলিয়ে গরুর মাংসে দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালো করে মাংসটা আরও কিছু সময় কষিয়ে দিব। আর যেটা বলছিলাম, চিকেনে কিন্তু আপনারা অনেকেই চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারে, তবে আমি চিকেনটা একদম সাদাই পছন্দ করি যখন রোস্ট রান্না করতে হয়। বেসিক সব মশলাগুলো দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তখন। আর এখন টক দইয়ের মিশ্রণটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ যাবত কষাচ্ছি, কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তো মাংসটা আমি আরও কিছু সময় ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় আমি উপর থেকে দিয়ে দিলাম গরুর মাংসের সিক্রেট একটা মশলা, যেটা আমি বাড়িতেই বানাই। আপনারা কখনো আপনাদের সঙ্গে হয়তোবা রেসিপিটা শেয়ার করা হবে, তাই সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে গরুর মাংসের এত সুন্দর একটা স্মেল চলে আসে। আর আমার হাজবেন্ড গরুর মাংস আলু ছাড়া একদম পছন্দ করে না, তাই তার জন্য আমাকে আলু
মাংসতে রান্না করলে দিতেই হয়, তাই সেটা দিয়ে আর একটু সময় কষিয়ে আমি মাংসতে ঝোল দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে আমি গরুর মাংসটা ওই পাশের চুলায় শিফট করে এই পাশের চুলায় আমি রোস্টগুলো সব ভেজে নেব। এই তো রোস্টগুলো আমি জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। আর একদম খুব কড়া করে ভাজা যাবে না, এতে করে চিকেনের ভেতরের জুসটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর রোস্টের ভাজা তেলগুলো আমি এভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ এগুলোর সঙ্গে দিলে মশলাটা কালো হয়ে যেতে পারে। তো সঙ্গে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটারও দিয়ে দিচ্ছি। রোস্টে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে আমার কাছে ঘি ছিল না, তাই আমি বাটারও দিয়ে দিচ্ছি। আরেকটা পরিমাণ পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে কিন্তু রোস্টের গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে একটু কালো হয়ে যায়, তাই হালকা করে ভেজে নিচ্ছি। পাশের চুলায় গরুর মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি ফ্লেভারের জন্য কিছু বেরেস্তা দিয়ে গরুর মাংসটা নামিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজিনি, জাস্ট অল্প একটু ভেজে নিয়েছি। আর এখন আমি কাঁচা যে মশলাগুলো ছিল সেই কাঁচা মশলাগুলো দিয়ে আমি একটু সময় খুব ভালো করে কষিয়ে নেব। কাঁচা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে টক দইয়ের সঙ্গে আরও কিছু মশলা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও আমি মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচ, কিশমিশ এগুলো ধুয়ে রেখেছিলাম, আমি এটাও এখন দিয়ে দিচ্ছি। রোস্ট রান্না করার সময় আমি কাঁচামরিচটা একটু আগেই দিই, যেহেতু রোস্ট মিষ্টি খাবার, তো কাঁচামরিচের ফ্লেভার আর ঝালটা একটু বের হলে কিন্তু খেতে ভালো লাগে। তো তার জন্য আমি কাঁচামরিচটা একটু আগেই দিয়ে দিই, এতে করে ফ্লেভার আর একটু ঝাল বের হয়। তো সব মশলাগুলো কিন্তু আমার অনেক ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর সময় আমি চুলাটা কিন্তু একদম লো হিটে রেখেছি। লো হিটে রেখে কিন্তু আমি মশলাটা অনেকক্ষণ আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, এ পর্যায়ে কিন্তু চিকেনটা অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু রোস্ট আস্ত থাকতে হবে আর এটা হচ্ছে নরম মুরগি। তো সব মিলিয়ে চিকেনটা আলতোভাবে নেড়ে আমি উপর থেকে লিকুইড দুধটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধও নিয়েছি আর সঙ্গে পাউডার দুধও মিলিয়ে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি, কারণ পাউডার দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা রোস্টে অনেক ভালো আসে। এপাশ থেকে আবার ডালও হয়ে গেছে, টমেটো ধনিয়া পাতা দিয়ে ডালটাও নামিয়ে নিচ্ছি। চিকেন রোস্টটা 90% হয়ে গেছে। আমি চুলায় একদম অল্প জালে বসিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, যেমনটা আমি চেয়েছি। তবে রোস্ট রান্না করলে সবসময় আমি অনেক প্রশংসা কুড়াই, কারণ আমার রোস্টটা কিন্তু ভীষণ মজা হয়। মানে নিজের কথা নিজে বলছি না, তবে আলহামদুলিল্লাহ রোস্টটা সত্যিই খুব মজা হয়। আর এখন রোস্টটা নামিয়ে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি। চালটা খুব ভালো করে ভেজে দিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি উপর থেকে আদা বাটা আর বাদাম বাটাও দিয়ে দিব। আদা বাটা আর বাদাম বাটা দেওয়ার পর আমি আর একটু সময় কষিয়ে নিব। যেহেতু পোলাওটা আমরা একদম সাদা আর প্লেন চাচ্ছি, সেক্ষেত্রে আদা বাটাটা কিন্তু আগে দিলে পোলাওতে মশলার ফ্লেভার ছড়িয়ে যায়, পোলাওর আর ফ্লেভারটা থাকে না। পোলাওর চালটা খুব ভালো করে নাড়ার জন্য আমাকে আমার ছোট ভাই সাহায্য করছে, কারণ আমি সারা ঘর ঘুরছি আর কাজ করছি। তো একটু অসাবধান হয়ে গেলে চালটা নিচ থেকে লেগে যাবে, তাই। আর এখনো আমি পোলাওতে দেওয়ার জন্য লিকুইড দুধ আর গুঁড়া দুধ একসঙ্গে মিলিয়ে নিয়েছি, এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। সবকিছু দিয়ে পোলাওটা আমি ঢেকে রেখেছিলাম দমে বসিয়ে। তো পোলাওটা রান্না হয়ে গেছে। এপাশ থেকে আমি গরুর মাংসটাও বেড়ে নিচ্ছি, কারণ রান্না হয়ে গেছে আমার, আর মেহমানরাও সব চলে এসেছে। তো ঝটপট করে খাবারগুলো রেডি করে নিচ্ছি। তবে আমাকে একটু একটু করে আমার ছোট বোন, ভাই সবাই একটু একটু সাহায্য করছে। সরি, একটু বললে ভুল হবে, ওরা অনেকটাই আমাকে সাহায্য করেছে। আমার ছোট বোন
বিফ কারিটা আমি সার্ভ করে নিয়েছি আর চিকেন রোস্টও সার্ভ করে নিয়েছি। সবশেষে পোলাওটাও আমি সার্ভ করে নিব। যেহেতু আমার হাজব্যান্ড পোয়া মাছ খুব পছন্দ করে, তাই আবার আম্মু আসার সময় ওর জন্য পোয়া মাছের কারি সেটাও নিয়ে এসেছিল। আমার হাজব্যান্ড ওটা দিয়ে ভাত খেয়েছে, ভীষণ পছন্দ করে। আর আমরা সবাই মায়ের হাতের রান্না খুব বেশি পছন্দ করি, কারণ মায়ের হাতের রান্না বলে কথা। সত্যি কথা বলতে ডিম বা কোনো ফিশ কারি রান্না করার আমার খুবই ইচ্ছে ছিল। আমি ডিম নিয়েছিলাম, সেটা আবার রেখে দিয়েছি সময়ের অভাবে। তো যাই হোক, যতটুকু রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই মিলে একসঙ্গে বসে খুব মজা করে খেয়েছি, খুব আন্তরিক, খুব আনন্দ করে খেয়েছি। আর ডিমের কোরমা রান্না করার ইচ্ছে ছিল, তবে সময় একদম পাইনি, যেহেতু ছোট দিন। আর আজকে আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে আমার গলা একদম বসে গেছে, সিজন চেঞ্জ হয়েছে, তাই গলা আবার একদম ভেঙে গেছে। তাই আমার কথাটা ভয়েস আবার দেওয়ার সময় খুব প্রবলেম হয়, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তো আমার হাজব্যান্ড হচ্ছে পোয়া মাছ দিয়ে ভাত খাচ্ছে আর গরুর মাংস নিয়ে নিচ্ছে, ও যেটা পছন্দ করে। আর আমি আমার খাবারটাও বেড়ে নিচ্ছি। সবাই কিন্তু একসঙ্গে বসে খাচ্ছি, কারণ আজকে আর আগে পরে খাবো না, কারণ ওরা কেউই মেহমানরা কেউই আমাকে ছাড়া খাবে না, তাই একসঙ্গে সবাই বসে গেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আপনারা সবাই জানেন আবার একটু রেস্ট নিতে হয়। তো একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি ক্যামেরাটা আবার অন করেছি আর আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু সন্ধ্যাবেলা এখন মেহমানদের চা নাস্তা দিতে হবে, চা তো সবাই খাবে, আমরাও খাবো। তো তার জন্য আমি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আমরা ডাইনিং টেবিলে বসে সবাই একসঙ্গে চা খাবো। যেহেতু মেহমান এসেছে, তাই একটু স্পেশালভাবে আজকে চাটা খাবো। আমরা হচ্ছে আজকে মালটার চা খাবো, সবার আবদার, তাই আমি সেটা বানিয়ে নিয়েছি। আর আমি একটা পুডিং বানিয়েছিলাম কালকে রাত্রে ফ্রিজে, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো আমি কিছু বিস্কিটসও রেখে দিচ্ছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আমার ছোট বোন হচ্ছে আমাকে সাহায্য করছে, ও অলওয়েজ মেহমান আসলে বাড়িতে আমাকে হেল্প করে, ও আমার জন্য অনেক হেল্পফুল। তো যাই হোক, আমি বিস্কিটস কিছু ফ্রুটসও কেটে নিয়েছি। ডেইলি ব্লগ আমি সারাদিনে যা করি, ছোট ছোট কাজগুলো, আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটানো হতে শুরু করে সংসারের ছোট ছোট যে কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো হয়তোবা আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমরা তো একসঙ্গে বসে চা এনজয় করছি, তবে সঙ্গে আপনাদেরও চা খাওয়াতে পারলে ভালো লাগতো, আপনারাও এনজয় করতে পারতেন। হয়তোবা ভিডিওটা এতক্ষণে এনজয় করেছেন, আর যদি আমার ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। আর চা বানালে কখনোই কিন্তু আমি একা খেতে পারি না, আয়াতকে ছাড়া। ও এতটুকু বয়সে চা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। ছোট মানুষ, যেটা ওর কিউরিসিটি থাকে, ও সেটাই খেতে চায়, ধরতে চায়। তো এই তো আমাদের বস চা খেতে বসে গেছে, একসঙ্গে বিস্কিট দিয়ে ভিজিয়ে চা খাবে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিবেন। এতে করে প্রতিদিনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।